হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মনোমুগ্ধা জ্যোতি, পর্ব সংখ্যা 37। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক মুক্তমনাদের জন্য উন্মুক্ত। তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আয়ান। তখন আয়ান আরিশকে কোনোরকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানে যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে সেই সকাল খেয়ে থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনো বাকি। রাত হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সবটাই বুঝিয়ে দিয়ে আরিশ সারাদিনের চোটানো মেজাজ ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন আর বিশ্রামের পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্তে বউ কাছে পেলে ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তার শ্বাস ফেলে আয়নার দিকে তাকিয়ে বলল, আয়না মস্তিষ্ক টনটন করেছে, শরীর দুর্বল লাগছে। আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসে চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের কাছে ক্লান্তি দূর করতে, তুইও চলে আয় বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়ানও আর দাঁড়ালো না, সবাইকে সব বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে। আয়ান ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি হতে দুজন একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খানবাড়িতে ঢুকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিংয়ে রেখে বাড়ির বাগান পর্যন্ত আসতে আরিশ দেখে ফারি, সুসি, তানিশার পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকেদের বিদায় দিচ্ছে। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ভ্রু কুচকে ওইখানে থাকা সবার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো তার বউয়ের সন্ধানে। কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো, তার অবাধ্য বউ তার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাসে ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিকে ডেকে বলল, আমার বউ কয়ে। আরিশকে বাসায় ফিরে প্রথমে বউয়ের খোঁজ করতে দেখে ফারি মুচকি হেসে বলল, যাও ভাইয়া যাও, তোমার জন্য চিলেকোঠার ঘরে সারপ্রাইজ আছে। ফারির কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনে পাওয়ার ফেলতে দেরি হয়নি। ব্যস্ত পায়ে সিঁড়ি ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতে চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে ফারিদের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্ক টকবক করে রাগ যেন মুহূর্তে দাউ দাউ করে উঠল। মুহূর্তে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্ত বর্ণ, দাঁত যায় দাঁতের ওপর পিষে। আরিশে এমন দৃশ্য হুঙ্কার ছাড়তে হঠাৎ আরিশের আগমনে রাদীপ জ্যোতিকে ছেড়ে দিতে সেদিকে তাকিয়ে রাদীপ জ্যোতি দেখে আরিশ রক্তাভা চোখ করে হাত দুটি মুঠ করে বন্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়ার একটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে মস্তিষ্ক জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জ্যোতি নিচের দিকে তাকিয়ে বার করে ঢোক দিল। তখন আরিশ মুষ্টিবদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতরে জ্যোতির দিকে আসতে আসতে বলল, বাহ, এটাই ছিল চিলেকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানো। আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে তেড়ে আসতে দেখে জ্যোতি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনের সিল্কের শাড়িটা খামচে ধরে। ও এটারই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে জ্যোতি ভয়ে রাদীপের পিছনে যেতে যেতে তুতলিয়ে বলল, বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি তো আপনার, আমার কোনো। ততক্ষণে আরিশের ক্রোধ শূন্য হয়ে তেড়ে তো আসছিল জ্যোতির দিকে, কিন্তু রাদীপের মুখোমুখি হতে ঘুরে রাদীপকে এক প্রকার এক পাঞ্চ মেরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরে? তুই ওকে শুয়েছিস, এই হাত দিয়ে শুয়েছিস তাই না? আজ তো এ হাত সাথে তোকে সব উপরে পাঠাবো বলে ফের মারতে যাবো। তখনই রাদীপ ওর হাত চেপে বলল, তোর হাত বেশি চলে তাই না? আমিও কিন্তু তোকে মারতে ব্যাস। ও এতটুকু বলার মধ্যে আরিশের হাতের দাবাং মার্কা একটা খেলো। মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে জ্যোতি গলা ফাটে চিৎকার করে বল, কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে মারছেন কেন? বলে আরিশকে টেনে আনতে চাইলে আরিশে ঘুরে জ্যোতির গালে দাবাং মার্কা চর মারতে জ্যোতি ছিটকে মেঝেতে পড়ল। ঠাস, জ্যোতি মেঝেতে পড়তে আরিশ রাদীপ রেখে জ্যোতিকে টেনে মেঝে থেকে তুলে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, বান্দের বাচ্চা, হাপুর আমার অবাধ্য হোস।
আজ আমি তোকে মেরেই ফেলবো বলে জুথির গলার সজোরে চেপে ধরতে জুথি চোখ মুখ লাল হয়ে যায়। তৎক্ষণাৎ খানবাড়ির সকল মানুষের ছেলে পক্ষের বিদায় দিয়ে সাফওয়ান খান, সাজিদা খান, লিমা খান, মাহবুবা খান বাড়ির ভেতরে আসেন আর সবাই বাগানের ওইখানে থেকে যায়। ওনারা বাসর ঘরে আসতে চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে গেলেন সেই ঘরের দিকে। এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জুথির গলা চেপে। তার পাশে রাদীপ বারবার চেষ্টা করছে জুথির গলা চেপে ধরা হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদুল্লাহ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতে আরিশ হুঙ্কার ছেড়ে বলল, আব্বু চাচ্চু ছাড়ো আমাকে, আজ আমি এই দুটোকে মেরেই দিব, তাহলে আমার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন, আমার বাবা শান্ত হও, এভাবে রিয়াক্ট করছো কেন? আব্বু আমাকে ছাড়ো। রাদীপের সাহস হয় কি করে নিষেধ করার পরে এই বান্দির কাছে আসার? আরিশের শ্বাস প্রশ্বাস কেমরে ভারী হয়ে উঠতে ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠেছে। তখন আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে টেনে জুথির কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তুলে বা হাতের কবজি শক্ত করে চেপে বলল, বান্দির বাচ্চা, বারবার বলেছে আমার অবাধ্য হবি না, এই বেহায় রাদীপের কাছে ঘেঁষবি না, কিন্তু তুই আমার অবাধ্যই হলি, আর অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো, চল আমার সাথে বলে ওকে টেনে দরজা পর্যন্ত আনতে সাফওয়ান খান, সাজিদা খান ওকে বাধা দিয়ে বলল, আরিশ তুমি এটা কি করছো? ওর হাত ছাড়ো, আমরা সামনে থেকে সরো। চেঁচিয়ে, আরিশের তোমার মাথা ঠিক নেই, এই মুহূর্তে ওকে নিয়ে গেলে নিশ্চিত মেয়েটা মরে যাবে। আরিশের ওনাদের কথার চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সত্যি বলছি তোমাদের সামনে থেকে। আরিশ আমার কথাটা তো শোনো। আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো আমি আরিশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একার নয়, এ অবাধ্য নারীকে সাথে নিয়ে যাবো। আজ যদি একবার চলে যায় তো এবারের মতো আর ফিরব না, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। আরিশ কথাটা শেষ করতে ওনারা দুজন সরে দাঁড়ান, কারণ আরিশকে ভালো করে জানে আরিশ মিথ্যা বলে না। যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবে, তার কারো ওপর ভরসা করে চলা লাগে না, নিজের কাজ খরচ সে নিজেই করে নিতে পারে। 7 বছর আরিশের বাইরে কাটালেও একটা টাকাও তার বাবা কিংবা গ্যান্টানারের টাকা খরচ করেন, নিজের টাকাই করেছে। ওনারা সরে দাঁড়াতে আরিশ দরজা থেকে বের হতে নিলে জুথি ফুপিয়ে হিসকে দিতে দিতে ওর বড় আম্মু সাজিদা খানের দিকে তাকিয়ে বলল, মা তোমার ছেলেকে বলো না আমাকে এভাবে ভুল না বুঝতে, এভাবে ভয় লাগে তো ওনাকে, কেমন রেগে আসছে। ও আম্মু আমার হাতটা ছাড়তে বলো না। তৎক্ষণাৎ আরিশকে টেনে হিসড়ে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসতে সাজিদা খান ওদের যার দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকালো। আরিশ এতটা জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, যুদ্ধের সাথে তাল মেলাতে না পেরে উষ্টা খেয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেলো, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পড়লো। আরিশ চলে যেতে মাহমুদ খান রাদীপের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে জন্ম দেওয়াটাই কি আমার ভুল ছিল রাদীপ? আব্বু ওর বাকিটুকু কথা লিমা খান আর শুনলেন না, তার আগে ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বললেন, ঠাস, তোকে সেদিন কতবার বললাম রোদের সাথে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই বাবা মা এতটাই এলা তুচ্ছ তোর কাছে যে আমাদের কথার অবাধ্য হয়ে আম্মু আমি রোদকে জুতিকে ঠাস। আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না, একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, তুমি কোনোভাবে শুধরাবে না। ভেবেছিলাম তোমার আর রোদের বিয়েটা কদিন বাদে দেবো, কিন্তু না, তুমি কালকে ইভার বিয়ের আসরে রোদকে বিয়ে করবে আর আমাদের মুক্তি দেবে বলে লিমা খানা মুখ অন্যদিকে ঘোরাতে রাদীপ ও আব্বুর কাছে এসে বলে, আব্বু আম্মুকে একটু বোঝাও না, তোমার আম্মু যা বলেছে সেটা হবে, কাল ইভার বিয়ের মণ্ডপে তোমার বিয়ে হবে, আর এটা যদি তুমি না করো তো এই বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাবে বলে ওনারা চলে গেলেন, রেখে গেলেন একে হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাদীপ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে তখন রোদকে বিয়ে ওকে কালকেই করতে হবে, না মানতে চাইলে মানতে হবে। রাদীপ নাক ফুলে চোখ থেকে পানি ছেড়ে দিল, সে হারিয়ে ফেলল স্বপ্নে বোনা রঙিন মানুষকে। রাদীপ আর সইতে না পেরে দপ্তরে হাঁটু ঘিরে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়, আমিও ভুল ছিলাম, তাই তো হারলাম।
তবুও খুব করে চাইছিলাম নিয়তির কাছে, তাকে আমি চিরতরে হারালাম। তখন আরিশ জ্যোতিকে রুমে নিয়ে ওকে পেছন থেকে টেনে সামনে মেঝেতে ফেলে। দরজা আটকে জ্যোতির দিকে ঘুরে চেঁচিয়ে বলল, অনেকবার নিষেধ করেছিলাম আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, ভেতরটা ফেটে যায়, পুরো শরীর দাউ দাউ করে জ্বলে। আজ তোকে আমি, আমার কথা তো একবার শুনুন, আমার ভুল হয়ে গেছে। ওই চোখ, আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর এই ন্যাকা ন্যাকা কান্না দেখে ক্ষমা করে দেবো? আমার সামনে একদম কাঁদবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করলে সাহস দেখাবি না, কারণ আমি ভিলেন, আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না। নিজের না হলে মেরে দিই, আর নিজের হলে সেটা ছিনিয়ে নিই। আর প্রসঙ্গ যখন তুই, তাহলে বারবার আমি ভিলেন। যদি আরিশের রাগ বাড়তে দেখে কান্না তবে হুঁশিয়ারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আমি এখনই চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জ্যোতির এতুর কথায় রাগশূন্য হয়ে পরনের বেল্টটা খুলে জ্যোতির ছোট্ট শরীরে আঘাত করতে করতে বলল, হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কী করে আমার সাথে থাকবি না বলার? তোকে তো আমি আজ বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতেই জ্যোতি মার সহ্য করতে না পেরে মেঝেতে নিতে গেল। কেমন কান্না করাটাও ভুলে গেল, তার মাথা ভন ভন করে ঘুরছে এতক্ষণ এভাবে কান্না করার জন্য। তার উপর এভাবে মারও এ 7 বছরে খায়নি, এমন নয় যে মোটেও মার খায়নি। সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে, থাপ্পড় খেতে খেতে এ পর্যন্ত বড় হয়েছে। জ্যোতি কোনো রকম শ্বাস নিল, তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। তৎক্ষণাৎ তাস জ্যোতির কান্নার শব্দ না পেয়ে হাতের বেল্টটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলে, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু তোকে এভাবে আজ ছেড়ে দেবো না, আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব। তখন আর পরপুরুষের দিকে তাকাতেও মনে হবে তুই শুধু আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। বলে আরিশের শরীরে জড়ানো পাঞ্জাবিটা খুলে জ্যোতির কাছে আসতে জ্যোতি নিভু নিভু চোখে আরিশের দিকে তাকালো। আরিশে বলল, তোকে সম্পূর্ণ আমার করে নেব বাক্যের মানে সে ঠিকই বুঝেছে, তবে আজ এভাবে কিছু হলে জ্যোতি আবার সত্যি মরে যাবে। জ্যোতি আরিশকে বারবার বলতে চাইলো আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে, ও মোটেও ওর সাথে আরিশকে সহ্য করতে পারবে না, সে ভীষণ উইক। জ্যোতি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চাইলো। ও তো নিচে চেয়েছিল ওদের দুজনের সম্মতিতে আছে এর রাত স্মরণীয় হোক, সেখানে কি থেকে কি হয়ে গেল। আরিশ তাকে বুঝতে চাইল না, তার কথা শুনল না। জ্যোতি নিভু নিভু চোখ করে আরিশের দিকে চেয়ে থাকলো, তবে আরিশ যেন জ্যোতির চোখের ভাষা বুঝল না। আরিশ জ্যোতির কাছে এগিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের ওপর থেকে টেনে সরিয়ে শাড়ি খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মুখে নিজের করবে বলে দুটো শরীরে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয়, দুটি শরীরের। আরিশ 10 মিনিট জ্যোতিতে মত্ত থেকে ক্লান্ত হয়ে জ্যোতির বুকের ওপর শুয়ে পড়তে 2 মিনিট পর হতে জ্যোতি তো রেসপন্স পেল না, পাবে কী করে? জ্যোতি তো সেই 7 মিনিট আগে সেন্সলেস হয়ে গেছে। আরিশ জ্যোতির রেসপন্স না পেয়ে মুখটা তুলে জ্যোতির মুখটার দিকে তাকাতেই দেখে জ্যোতি হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিচ্ছে শ্বাস। জ্যোতিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখ থাপড়ে বলল, বউ ব্যথা পেয়েছো? আমি কি তোমাকে জোরে ব্যথা দিয়েছি? এই বউ। জ্যোতি কোনো সারা শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে, ওর দিকে ভালো করে তাকাতে দেখে বিছানায় চাদরে রক্তের দাগ চিকচিক করছে। জ্যোতির উন্নত শরীরে মারের দাগ স্পষ্ট ফুটে ওঠে কালচে বর্ণ ধরে। জ্যোতির শরীরে ওর নিজের করে আঘাত, এমন অবস্থা দেখে কলিজা দাউ দাউ করে উঠল ওর। গলাটা ঢোক গিলে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতে তৎক্ষণাৎ জ্যোতিকে টেনে ওর হাঁটুর উপর মাথা রেখে বলল, আমার সোনাম সরি, আর এমন হবে না, চোখটা খোলো প্লিজ জান। কোনোভাবে কোনো রকম জ্যোতির রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ। মৌ, মৌরে, চোখটা খোল না রে জান। এই জান, জান রে, বিশ্বাস কর, আর আমি কখনো তোকে এভাবে মারব না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাতে বিলীন হয়েছিস, এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না কে। বউ,
বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছি? তাহলে বল, আর নয়তো এই বেল্ট দিয়ে আমায় মার। তবুও চোখটা খোল। বউ, ও বউ, বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাসে তোকে সারা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে জ্যোতির হাতে পালস চেক করে দেখে, পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে পড়ল। ওর শরীরে কোনো পোশাক নেই। ও সে অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতে ওর স্মরণ এলো। ওর শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশের রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত একটা হাঁটু পর্যন্ত আন্ডার প্যান্ট পরে কভার খুলে জ্যোতির একটা পায়জামা গোল ফ্রক নিয়ে ওকে পরিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তমাখা চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে জ্যোতির কাছে এসে ওকে আবার কোলে তুলে বিছানায় শুয়ে দরজা খুলে দ্রুত পায়ে হেঁটে সানজিদা খানের রুমে এসে পাগলের মতো করে বলল, আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো ওর কী হয়েছে, ওকে একটু বলো আমার সাথে কথা বলতে। ধন্যবাদ সকলকে। এই ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অন্তত কমপক্ষে 30টা লাইক করতে হবে। 30টা লাইক না হওয়া পর্যন্ত আমি পর্ব দিবা না। আর মূল কথা হচ্ছে, লেখিকা 2-3 দিন পরে পর্ব দেয়, অনেক সময় একদিন পরেও দেয়, কিন্তু আমি 30টা লাইক হওয়ার পরই দিব। আর লেখিকা যখন দিবে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।